Subscribe now and press the bell icon. Never miss an update. আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর বা দিক রাশি, তোমরা বাংলা যেটা বলবা। তো ভেক্টর আলোচনার মধ্যে এখানে আমাদের ক্লাসের ব্যাপারে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডমিশনের রিলেটেড টপিকগুলো পড়াবো। তো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে তোমার ক্লাস টাইমগুলো থাকে খুব কনসাইজ, ফলাফল যেটা যে অনেকগুলো টপিক খুব অল্প সময়ের মধ্যে কভার করতে হয়। তো এই জন্য আমরা কিন্তু মোটামুটি ধরে নেব যে আমাদের সূত্রগুলো মনে আছে কিংবা অ্যাটলিস্ট সূত্রের পরিচয়গুলো জানি। সর্বোচ্চ চেষ্টা করবো সূত্র পরিচয়গুলো এখানে মেনশন করার, কিন্তু খুব জেনারেল ডিসকাশন কিন্তু হবে না যে আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, এই সূত্রের ডেরিভেশনস কিংবা অন্যান্য কোনো প্রতিপাদন থাকবে না। শুধুমাত্র বেশ কিছু প্রবলেম আমরা দেখাবো, সেই প্রবলেমগুলো কোয়েশ্চেন লিখে আমরা আলোচনার দিকে যাব। ওকে, তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় ভেক্টর বা যে কোনো চ্যাপ্টার আলোচনা বুঝতে, অবশ্যই ওই রিলেটেড সূত্রটা, ডেরিভেশন কিংবা পরিচয়গুলো আরেকটু ডিটেল জেনে নেবা। আর এমনিতে যদি মানে পড়ার সময় কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটা বারবার দেখবা, একটু পিছিয়ে দেখবা, পজ দিবা বারবার। তো ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। কিছু মিসকনসেপশন সেগুলো একটু ক্লিয়ার করে নেওয়া ভালো, যদি আমাদের এলাবোরেট সেন্সে খুব একটা লাগবে না, কিন্তু প্রায় আমি অনেক ক্লাসেই দেখছি এই সূত্রগুলো তারা ভুল করে। প্রথম কথা, যখনই কোনো একটা রাশি ভেক্টর, হ্যাঁ, তো তখন কিন্তু মাথায় রাখতে হবে ভেক্টরের দুইটা জিনিস অবশ্যই লাগবে। একটা হচ্ছে তার মান বা মডিউলাস, আর একটা হচ্ছে তার দিক, ডিরেকশন। তো এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখা উচিত যে আমরা যখন একমাত্রিক গতি নিয়ে আলোচনা করি তখন আসলে দিক উল্লেখের প্রয়োজন হয় না, কারণ ওখানে পসিবল দিক থাকে একটাই। কিন্তু দ্বিমাত্রিক গতিতে যদিও মুখে বলবে না যে মান ও দিক নির্ণয় করে দেখাও, কিন্তু মনে মনে কিন্তু ভাবতে হবে একটা ভেক্টর রাশির অবশ্যই কমপ্লিট ডেফিনিশন দেওয়ার জন্য মান এবং দিক দুইটারই মেনশন করা প্রয়োজন। দিক এবং মান আছে কথাটা ভুল, মান এবং দিক দুইটা বললে পরে ওকে আমরা কমপ্লিটলি ডিফাইন করতে পারি, খুঁজে পেতে পারি বা বর্ণনা করতে পারি। তো যেমন একটা উদাহরণ দিচ্ছি যে 2D গতির ক্ষেত্রে একটা প্লাসের গতি, তো বললো ফুটবলটার 2 সেকেন্ড পর বেগ কত, সাপোজ 2 সেকেন্ড পরে বেগ কত। তো দেখে মনে হতে পারে আমরা তো প্রথম চ্যাপ্টারে অনেক সূত্র শিখছি, v = u + at বা v² = u² + twice as, যেখানে বেগ ছিল। তো বেগ নির্ণয় করতে দিলে আমরা v এর মান নির্ণয় করে চলে আসতাম, বাট মাথায় রাখতে হবে বেগ কেমন রাশি, আমরা অলরেডি জানি এগুলো ভেক্টর রাশি। তাই অবশ্যই এখানে বেগের মান যেমন সাপোজ সে অ্যান্সার আসলো 2.2 মিটার/সেকেন্ড, এটা যেমন বের করে দেখাতে হবে, তেমনি সেটা এক্স অক্ষের সাথে কত কোণে যাচ্ছে, এটাই হচ্ছে ফিজিক্সের ভার্সনে দিক, কোন একটা অ্যাঙ্গেল যাতে করে খুঁজে পেতে পারি, সেই দিকটাও কিন্তু আমাদের সেই ফর্মুলা থেকে বের করে দিতে হবে, যে আমরা পড়তাম tan ইনভার্স y কম্পোনেন্ট ডিভাইডেড বাই x কম্পোনেন্ট, ওগুলো আমরা শিখবো। কিন্তু মাথায় রাখবা যে ভেক্টর রাশি যদি কোনো অ্যান্সার দিতে হয় তাহলে অবশ্যই সেখানে দুইটা এলিমেন্ট থাকতে হবে। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লব্ধি আর উপাংশ। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট টপিক, লব্ধি আর উপাংশ। আমরা খুব ডিটেইলে যাব না, আমরা মেবি সবাই জানি যে দুটো ভেক্টর যদি এমন থাকে, সাপোজ পি ভেক্টর, কিউ ভেক্টর, আমরা ভেক্টর চিহ্ন কিভাবে লিখবো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, কতটা এমফাসিস করতেছি, দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ মানে মধ্যবর্তী কোণ যদি সে আলফা হয়, তাহলে আমরা জানি এদের লব্ধি কিভাবে নির্ণয় করা যায়। সূত্রটার নাম হচ্ছে সামান্তরিক সূত্র, যে এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব, সেই সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটাই নির্দেশ করবে এই দুটা মিলিত ভেক্টরের লব্ধি বা মিলিত ইফেক্ট, এবং সেই লব্ধিটা ধরে নিচ্ছি আমরা পি ভেক্টরটার সাথে থিটা কোণ তৈরি করে। এটা কিউ এর সঙ্গে ধরলেও চলবে, কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, লব্ধির মান যদি আর হয় তাহলে আর = মান হবে √p² + q² + 2pq কোসাইন আলফা, যেখানে আলফার পরিচয় কি ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তো আমাদের অবশ্যই এইখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে এবং এটা ক্লাসেও আমরা করব, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু একটু স্পেশাল। তাই এটা অবশ্যই ক্লিয়ার করে দেবো আমরা যে মধ্যবর্তী কোণ কোনটাকে বলে ভেক্টরে। সাপোজ এই একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে কোনো প্রবলেম নেই। ওকে, এদের মধ্যবর্তী কোণ 30, যা লিখেছে তাই হচ্ছে মধ্যবর্তী কোণ। কিন্তু যদি এমন থাকে যে পি একটা ভেক্টর রাশি, কিউ আরেকটা ভেক্টর, কিন্তু তার ডিরেকশনটা নিচের দিকে এবং যথারীতি এখানেও লেখা 30 ডিগ্রি, কোয়েশ্চেন করা হলো এই আলফাটার পরিচয় কি এখানে, মানে মধ্যবর্তী কোণ আলফা কত, সেটা কি 30 ডিগ্রি নাকি অন্য কিছু। দেখতে পাবো আমরা যে মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি না, মধ্যবর্তী কোণটা আসলে 150 ডিগ্রি। তো কিভাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা এরকম দাগ দিয়ে কি প্রকাশ করি, মান এবং দিক দুইটাই প্রকাশ করা হয়। তো অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না, মানে প্রকাশ করা বা দিকে প্রকাশ করা বলতে কি বোঝায়। এটা মাথায় রাখবা যে সাপোজ একটা জিনিস অল্প, তার তুলনায় আরেকটা দ্বিগুণ মানে বেশ বড়,
তাহলে সেই ব্যাপারটা কি এই দুটো দাগ দিয়ে বোঝা যায় না? একটা ছোট দাগ আর একটা বড় দাগ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয়টার মান প্রথমটার চেয়ে বেশি। এভাবে যে আমরা ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেই তীর চিহ্নের মধ্যে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো শীর্ষ মানে আমরা সবাই জানি শীর্ষস্থান বা মাথা, এটাকে আমরা ডাকবো হচ্ছে মাথা নামে। আর এটার নাম হচ্ছে পাদবিন্দু, সেই পাদবিন্দুকে আমরা শুধু ডাকবো পা। তো যদি কখনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হয়, সাপোজ ওই আলফার ভ্যালু, তাহলে একটা কথা সবাই মনে রাখবো, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের সর্বদা পায়ে পা মিলতে হবে, মানে দুইটা ভেক্টরের পা একই জায়গায় থাকতে হবে, তাহলে আমাদের আর কোনোদিন ভুল হবে না। খেয়াল করে দেখো এটার মধ্যবর্তী কোণ কেন 30 ডিগ্রি ছিল, কারণ এই ভেক্টরটা পা এই যে এই পয়েন্টে, আবার এই যে ভেক্টরটা সেটার পাও কিন্তু এই পয়েন্টে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি পায়ে পা মিলছে, ফলে পায়ে পা মিললে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে সরাসরি 30 ডিগ্রি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, এইটার যে পা সেটার সঙ্গে কিউ ভেক্টরের মাথা মিলছে, তার মানে কিন্তু পায়ে মাথা, এটা চলবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ভেক্টর সম্পর্কে আরেকটা আইডিয়া নিতে হবে, আর সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ভেক্টরের স্থানান্তর বা শিফট অফ এ ভেক্টর। তো ভেক্টরের স্থানান্তর বলতে আমরা কি বুঝবো, এটা মাথায় রাখবো যে এটা আমাদের বইয়ে প্রায় সব জায়গায় কাজে লাগানো হয়। ভেক্টরের স্থানান্তর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, স্থানান্তর করা। তো ভেক্টরের স্থানান্তর করা যায়, যেমন একটা ভেক্টর আছে এখানে, এই ভেক্টরটাকে এখানেই রাখতে হবে এমন না, আমরা চাইলে এই ভেক্টরটাকে এখানেও নিয়ে যেতে পারবো। তো একটু যারা কেয়ারফুল তারা দেখেছো নিশ্চয়ই যে এই ভেক্টরটা আমি ওই ভেক্টরের সমান্তরালে এঁকেছি, মানে এই ভেক্টরটাকে যদি বর্ধিত করি তাহলে এই দুটা সমান্তরাল। আরো একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ভেক্টরের যতটুকু মান সেটা যদি 3 সেন্টিমিটার হয় দৈর্ঘ্যে, এটার যা মান এটার মানও একই রকম হতে হবে, এটারও 3 সেন্টিমিটার, ওই একই স্কেলে। তার মানে ভেক্টর স্থানান্তর করার শর্ত কয়টা, দুইটা। একটা শর্ত হচ্ছে মান সেম থাকতে হবে, মানে একটা বড় ভেক্টরকে ছোট বানানো যাবে না। আরেকটা হচ্ছে দিক সেম থাকতে হবে, দিক সেম থাকা বলতে আমরা বুঝলাম এখানে প্যারালাল, ওকে, একই দিকে প্যারালাল থাকতে হবে। তো এই যদি হয় সিচুয়েশন, তাহলে আমরা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে আসতে পারবো, আপত্তি নেই, দুটো ভেক্টর সেম কাজ করবে। তো আমরা আমাদের এই ক্ষেত্রে ভেক্টরকে স্থানান্তর করে কোণ নির্ণয় করতে পারবো কিভাবে, খেয়াল করো, ওই ভেক্টরটায় এটার পায়ে আরেকটা ভেক্টরের মাথা লাগছে, ফলে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটাকে আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণ বলতে পারলাম না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই পায়ে পা মিলাতে হবে। তো পায়ে পা মিলানোর জন্য কি করা যায়, খেয়াল করো, এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার মাথা এখানে, তাহলে আমাদের করতে হবে কি, এই ভেক্টরটা যেখানে পা সেই পাটাকে এখানে আনতে হবে। কিভাবে আনা যায় দেখো, এই ভেক্টরটাকে এরকম স্লাইড করে নিয়ে আসবো, ঠেলে ঠেলে নিচে নিয়ে আসবো, তাহলে দেখো মানেও কোনো চেঞ্জ হলো না, দিকও কিন্তু একই দিক বরাবর আছে। এবার কিন্তু আমাদের সুবিধা হয়েছে, কারণ এখানে দেখো ওই ভেক্টরটার এখন পা, এবং অবশ্যই খেয়াল রাখবা আমরা যখন একটা ভেক্টরকে সরাই দিছি আরেক জায়গায়, তখন কিন্তু আগের ভেক্টরটা আর নাই, ওই ভেক্টরটাই এখন নিচে চলে আসছে। এখন দেখো প্রথম ভেক্টরটার পা যেখানে, দ্বিতীয় ভেক্টরটার পাও কিন্তু একই জায়গায়। এই অবস্থায় তাদের মাঝখানে যে কোণটা সেটাই হবে প্রকৃতপক্ষে মধ্যবর্তী কোণ, এবং এটা কত আমরা বুঝতে পারতেছি, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তা থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা মধ্যবর্তী কোণ পাচ্ছি 150 ডিগ্রি। আমরা একটু আগেও তাই বলেছিলাম। তার মানে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পায়ে পা মিলতে হবে। তবে এখানে কিন্তু একটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে সাপোজ একটা ভেক্টরের মাথা এখানে, আরেকটা ভেক্টরের মাথা এখানে, এবং এখানে অ্যাঙ্গেলটা লেখা 30 ডিগ্রি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত, তোমরা কি করতে পারো, যে এটার পা ওটার পা এক জায়গায় নিয়ে আসতে পারো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেটা লাগবে না। লাগবে না এই জন্য, আমরা যদি এটার পা আর মাথা শিফট করি, দ্যাট ইজ এরকম যদি সিচুয়েশন করি, এটাকে ঠেলে এই যে এই ভেক্টরকে ঠেলে নিচে নিয়ে আসলাম, আর এই ভেক্টরকে ঠেলে ওই দিকে নিয়ে গেল, তার মানে কি দুইটা ভেক্টরই পা এখন একই জায়গায়। তখন খেয়াল করো তখন অ্যাঙ্গেলটা কত, তখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেল দুটো পরস্পর বিপরীত কোণ। তো এই জন্য মাথায় রাখতে পারি আমরা যে সর্বদা পায়ে পা মিলতে হবে অথবা মাথায় মাথা, মানে দুইটা যদি একই জিনিস হয় তাহলে আমাদের অ্যাঙ্গেল নির্ণয়ে কোনো ঝামেলা নেই, মনে থাকবে। তো আমরা সূত্রগুলো আরেকবার একটু রিভিউ করে নিই। যদি একটা ভেক্টর থাকে পি, আরেকটা ভেক্টর যদি থাকে কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ, নিশ্চয়ই এখন মনে থাকবে মধ্যবর্তী কোণ কি, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির মান হবে সেই যে আমরা, কোনো প্লাস মাইনাস হবে না কিন্তু, কারণ লব্ধির মান কখনো নেগেটিভ হতে পারে না। যদি কোথাও নেগেটিভ দেখো ওটা বুঝবে দিক মেনশন করছে। সাপোজ একটা ভেক্টর যদি পূর্ব দিকে হয় তাহলে তার নেগেটিভ ভেক্টর হবে পশ্চিম দিকে, মানে শুধুমাত্র দিক নির্দেশ করে মাইনাস 180 ডিগ্রি অপোজিট। সো এটা সবসময় পজিটিভ মানটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p q কোসাইন আলফা, ওকে। আর সেই সাথে যদি লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টর, সাপোজ এখানে p,
তার সঙ্গে যদি থিটা কোণ তৈরি করে তাহলে আমরা জানি ট্যান থিটা সমান, সূত্রটা কি ছিল মনে করে দেখো তো, মনে পড়ার কথা। সূত্রটা ছিল এই, অ্যাঙ্গেলটা যার সাথে, কার সাথে, এখানে পি এর সাথে, সেই পি থাকবে আলাদা একা, আর যার সাথে না সেটা উপরে নিচে থাকবে। উপরে থাকবে সাইন আলফা, নিচে থাকবে কোসাইন আলফা। এবং মনে রাখার বুদ্ধিটা কি, খেয়াল করে দেখো, আবার বলতেছি, যার সাথে কোণ সে থাকবে একা, লিখে দিচ্ছি আমি, যার সাথে কোণ সে একা। আর এমন ভাবে দেখো, বাম পাশে আছে ট্যান থিটা, এটার উপরে থাকবে সাইন আলফা, নিচে থাকবে কোসাইন আলফা, যাতে মনে মনে ভাবতে পারো সাইন বাই কস যেন ট্যান। ওকে, মনে থাকবে। তো আমাদের প্রথম অঙ্কটা বলা আছে যে একটা ট্রাক উত্তর দিকে, এখানে নর্থ সাউথ ডিরেকশন দেখানো আছে, একটা ট্রাক উত্তর দিকে 25 কিলোমিটার গেল, এরপর উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে গেল। কথাটা আরেকবার বলতেছি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে গেল। সো দেখতেই বুঝতে পারতেছো, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম। আর যদি বলতো উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব, তাহলে ডান পাশে যেত। আর এখানে আরো একটা বিষয় খেয়াল রাখার জিনিস, সেটা হচ্ছে কোয়েশ্চেনে যদি কখনো বলে যে এটা তো কোয়াইট ইজি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে, যদি না বলে 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে গেল, 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে গেল, তা তোমার মনে হতে পারে এটা কি বোঝাচ্ছে, যে উত্তরের সাথে 60 ডিগ্রি নাকি পশ্চিমের সাথে 60 ডিগ্রি? কমন সেন্স কি বলে, প্রথমে যে নামটা থাকবে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে কোন দিকে যাবে, পশ্চিম দিকে যাবে। তো কোয়েশ্চেনের ভাষা বুঝে তোমরা কিন্তু অ্যান্সার করবে। তো লাস্টে কোয়েশ্চেন করছে কি, উত্তরে 25 গেল, তারপর উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 50 গেল কোন দিকে, পশ্চিম দিকে, সে মোট কত গেল, মানে এই আদি বিন্দু থেকে সে কত দূরে থাকবে। ওকে, তো এই অঙ্কটা হচ্ছে তার এখানে দুইটা সরণ, প্রথমে সরণ, দ্বিতীয় সরণ, এবং সরণ কেমন রাশি আমরা জানি, ভেক্টর রাশি। ফলে ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে তো আমরা একটু আগে জানলাম সামান্তরিক সূত্র আছে, সরাসরি 25 এবং 50 যোগ করে দিলে কিন্তু হবে না। ওকে, তো আমরা দেখি এটা কিভাবে করতে হবে। তাহলে একটা মেথড খুব সিম্পল, সামান্তরিক সূত্র, মেথড 1 কিভাবে করা যায় খেয়াল করে দেখো। এই যে 25, তাহলে এই 25 বরাবর এইদিকে গেল 25। এরপরে ভেক্টরটা আমরা জানি, একটু আগে শিখাইছি আমরা কি, একটা ভেক্টর এখানে থাকলেও চলবে, এখানে থাকলেও চলবে, ভেক্টরকে স্থানান্তর করা যায়, কিন্তু শর্ত কি, এই ভেক্টর মানে এবং দিকে কিরকম থাকতে হবে, সেম থাকতে হবে। তাহলে ওই ভেক্টরটাই আমরা যদি এখানে না এঁকে এইখানে আঁকতে চাই, তাহলে অবশ্যই মান এবং দিকে ঠিক রাখতে হবে। ওকে, তাহলে মানের দিক থেকে কত থাকতে হবে, অবভিয়াসলি 50 কিলোমিটার, আগে যা ছিল তাই। আর দিকের দিক থেকে এই যে এটার সাথে 60 ডিগ্রি কোণে, একইভাবে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে, তার মানে মানও ঠিক আছে, দিকও ঠিক আছে। আমরা ভেক্টর দুইটাকে এভাবে লিখতে পারি। তো তোমাকে এখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য ভালো ফর্মটা দেওয়া আছে। সেটা কিরকম, 25 এবং 50 এখন সন্নিহিত বাহু, তাদেরকে দিয়ে আমরা যদি একটা সামান্তরিক সাজাই, তাহলে এইটা হবে সামান্তরিকের লব্ধি। এবং সেটা আমরা ইজিলি বের করতে পারি কিভাবে, দেখো, মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি, পি যে কোনো একটা ভেক্টর হচ্ছে 25, কিউ হচ্ছে 50, তাহলে ফর্মুলা কি, লব্ধি, লব্ধি সরণ, এটার নামই হচ্ছে সেই লব্ধি সরণ, টোটাল কতটুকু দূরে থাকবে। লব্ধি সরণ হবে √5 স্কয়ার 50 স্কয়ার 2 ইন্টু পি ইন্টু কিউ কজ আলফা। আর এখানে আলফার ভ্যালু সরাসরি যা দেওয়া আছে 60 ডিগ্রি, কারণ দুইটার পা কিন্তু সেম জায়গায়, এখান থেকে যা আসবে। কিন্তু আরেকটা ব্যাপার, সরণ কেমন রাশি, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, ফলে তুমি এখানে যেটা বের করলে এটা শুধুমাত্র মান বের করলাম, কিন্তু অ্যান্সারটা যদি কমপ্লিট হতে হয়, এটাকে যদি লোকটাকে আসলে খুঁজে পেতে চাই, 50 কিলোমিটার দূরে কিন্তু সব জায়গায় খোঁজা যায়, একটা বৃত্ত বরাবর যে কোনো পয়েন্টে সে 50 কিলোমিটার দূরে, কিন্তু অবশ্যই দিক মেনশন করতে হবে। তাহলে আমি ধরে নিলাম 25 কিলোমিটার হচ্ছে উত্তরের দিকে, তার সঙ্গে থিটা কোণ এসে গেল, তাহলে সেই থিটা কিভাবে বের করব, ফর্মুলা আমরা জানি, ট্যান থিটা সমান হচ্ছে যার সঙ্গে কোণ 25 এর সঙ্গে কোণ, তাহলে সে থাকবে একা, আর বাকি দুটো থাকবে 50, উপরে থাকবে সাইন আলফা, দ্যাট ইজ সাইন 60 ডিগ্রি, আর নিচে থাকবে হচ্ছে কজ 60 ডিগ্রি। মনে রাখার বুদ্ধি ছিল সাইন বাই কজ যেন ট্যান, তো এখান থেকে যা আসবে এখান থেকে থিটা ট্যান ইনভার্স করে বের করে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে চলে আসবে, তাহলে অবশ্যই দিকও লাগবে, মানও লাগবে। এই সেম অঙ্কটাই কিন্তু আমরা ক্লাস 9-এ আরেকবার করে আসছিলাম, এবং তখন কিন্তু আমরা ঠিক সামান্তরিক সূত্র দিয়ে করতাম না, কারণ আমাদের ওই ক্লাস 9-এ সামান্তরিক সূত্র ছিল না। তখন আমরা কিভাবে করতাম মনে করে দেখো তো, উপরের দিকে গেল 25, এই যে এটার সাথে 60 ডিগ্রি কোণে গেল 50, তা আমাদের তো বের করতে হবে লব্ধি, মানে আদি থেকে শেষ, সরণটার দিক সবসময় মনে রাখবো আমরা, আদি থেকে শেষ, এই বাহুটা বের করতে হবে। তো এটা একটা চমৎকার বিষয় না, যে এটা একটা আসলে ত্রিভুজ,
সেই ত্রিভুজের দুইটা বাহু জানা আছে আর একটা জানা নেই, আমরা সেটাকে ধরে নিলাম কত, এক্স। তাহলে ত্রিভুজের দুইটা বাহু জানা আছে আর একটা বাহু জানতে হবে। শুধু তাই না, আমরা অ্যাঙ্গেলও জানি। যেমন এটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি, কারণ 180 বিয়োগ 60 হচ্ছে 120। তো আমাদের এটা দেখে কি কোনো চেহারার কথা মনে পড়ে? সেই যে ত্রিভুজের, কারণ মনে পড়তেছে ত্রিভুজের কোসাইন সূত্র বা কস সূত্র, যেটাকে তোমরা চেনো, এই সেই ত্রিভুজের কস সূত্র দিয়েও সলভ করা যায়। কিভাবে দেখো, আমি যদি কোসাইন 120 নেই, কস 120, তাহলে ফর্মুলা কি বলে, যে অ্যাঙ্গেলটা নিবা তার সন্নিহিত বাহুদের স্কোয়ার, দ্যাট ইজ 50 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাসটা কি, এই কোণের অপোজিট যে বাহুটা, অপোজিট বাহুটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু, 2 ইন্টু 25 ইন্টু 50। তাহলে অবশ্যই এটা সলভ করেও কি বের করতে পারবো আমরা, এক্স এর ভ্যালুটা। ওকে, আমাদের এবার দ্বিতীয় কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা পার্টিকেল একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এই ঘূর্ণনের দিক দেখানো আছে। তো আমরা জানি প্রত্যেক বিন্দুতে বেগের দিক কোন দিকে হবে, রৈখিক বেগ, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তো যেহেতু এইভাবে ঘুরতেছে, তাহলে প্রথমে রৈখিক বেগ দেওয়া আছে, সেটা 5 মিটার পার সেকেন্ড, এবং এটা বৃত্তপথে ঘুরতেছে সমদ্রুতিতে। তার মানে প্রত্যেক বিন্দুতেই বেগের মানটা কত, 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ডিরেকশন দেখতেই পাচ্ছ, একবার ডানে একবার বামে একবার নিচে, সো ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো আমরা জানি একটা ভেক্টর রাশি চেঞ্জের জন্য কিন্তু দিক চেঞ্জ হলেই ইনাফ, কারণ ভেক্টর চেঞ্জ হয় মানে, না হয় দিকে, অথবা উভয়। তো যেহেতু এখানে দিকের চেঞ্জ হচ্ছে, তাই যদিও মান চেঞ্জ হয় না, তারপরে কিন্তু ভেক্টর রাশিটার চেঞ্জ হবে, এবং কোয়েশ্চেনটা তাই করছে। যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসছে, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা ভিবি, আর এটা হচ্ছে সি বিন্দু। তো কোয়েশ্চেন করছে যখন এ থেকে বি তে চলে আসছে, তখন দেখতে পাচ্ছ যদিও এখানে 5 এখানেও 5, কিন্তু ডিরেকশন আর সেম নেই। তো ওইটাই কত, এ থেকে বি তে যেতে, এটা একটা কোয়েশ্চেন, এবং এ থেকে সি তে যেতে বেগের পরিবর্তন কত। তো আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, তাহলে বেগের পরিবর্তনটাও কেমন রাশি হবে, ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি নির্ণয় করার ক্ষেত্রে মান এবং দিক দুইটাই কিন্তু মাস্ট, দুইটাই আমার অ্যান্সারে বলে দিতে হবে। তো আমরা দেখি কিভাবে করব। সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো পরিবর্তন হচ্ছে শেষ বিয়োগ আদি, ঠিক আছে। তাহলে এ থেকে বি তে যায়, তাহলে আমরা বুঝতে পারতেছি যখন বি তে যায় তখন বেগটা হচ্ছে কত, ভিবি, আর যখন এ তে ছিল তখন বেগটা ছিল ভিএ। তো যদিও দেখে মনে হচ্ছে লব্ধির অঙ্ক করতেছি, কিন্তু মাঝখানে মাইনাস কেন, কিন্তু অবশ্যই মনে রাখবো যে বেগ বা লব্ধির ক্ষেত্রে যোগ বা বিয়োগ কোনো ম্যাটার না। বিয়োগের মানে হচ্ছে যোগ করা উল্টানো রাশির ক্ষেত্রে। খেয়াল করে দেখো, এখানে ভিবি মাইনাস ভিএ, এটাকে লেখা যায় ভিবি প্লাস মাইনাস ভিএ। তার মানে মাইনাস ভিএ একটা ভেক্টর রাশি, ভিবি আরেকটা ভেক্টর রাশি, এই দুইটা ভেক্টর রাশিকে কি করব, লব্ধি করব। তো বুঝতে পারতেছো আমাদের এখানে ভিবি, ঠিক আছে, কোন দিকে, সেটা ভিবি নিচের দিকে, যার মান হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ভিএ কোন দিকে ছিল, ডান দিকে, কিন্তু আমার এখানে কোনটার সাথে লব্ধি করতে হবে, মাইনাস ভিএ। তার মানে যদিও এটা ছিল ডান দিকে, কিন্তু আমার নিতে হবে তার উল্টাটা, মাইনাস ভিএ। তাহলে এখানে এটার মানও 5, ওটার মানও 5, মান কিন্তু -5 না, মান কিন্তু 5। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কি আমরা করতে পারবো না? অবশ্যই, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কোয়াইট ইজিলি সামান্তরিক সূত্র দেখো, এই হচ্ছে লব্ধি। তো লব্ধি ধরলাম আর হবে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 কস কত ডিগ্রি, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ওটা থাকলো না, আর এমনিতে সরাসরি আমরা লিখতে পারতাম। ওকে, এটা হচ্ছে 5.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের পরিবর্তন, এবং তুমি ভাবলে একটু ক্যান্সেল করলেই চলবে, মোটেই না, কারণ বেগ একটা ভেক্টর, বেগের বিয়োগফল একটা ভেক্টর। তাহলে সেই সাথে আমার অ্যাঙ্গেলটাও দেখাইতে হবে। তো অ্যাঙ্গেলটা এরকম মনে করে দেখাই দিলাম, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা। ওকে, তাহলে থিটার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, ট্যান থিটা সমান যার সঙ্গে অ্যাঙ্গেল, 5 এর সঙ্গে অ্যাঙ্গেল, যদিও এখানে দুটোই সেম। হ্যাঁ, আর এখানে কি লিখবো, ওখানে 5 সাইন আলফা, এখানে 90, আর নিচে হচ্ছে 5 কোসাইন আলফা, সেটাও 90। সেটা সলভ করে তোমরা কি পেয়ে যাবে, তাহলে অবশ্যই মান এবং দিক দুইটাই বের করবা। এবং একইভাবে আমাদের কোনটা বের করতে হবে, এ থেকে যখন সি তে যাবে, তাহলে সেক্ষেত্রেও কি, শেষ বেগ হচ্ছে ভিসি, আর আগে ছিল কত, ভিএ। তাহলে শেষ বেগ আগে করলেই হচ্ছে আমরা পরিবর্তনটা পাই। তাহলে এটাকেও কি লেখা যায়, ভিসি প্লাস মাইনাস ভিএ। ওকে, তাহলে দেখো ভিসি কোন পাশে, আমার হাতের বাম দিকে, এটা হচ্ছে ভিসি এবং তার ভ্যালু হচ্ছে 5। আর ভিএ কোন দিকে ছিল, ডান দিকে, কিন্তু এখানে আমার কোনটা যোগ করতে হবে, মাইনাস ভিএ। তাহলে ওই যে ডান পাশে ছিল যদিও, তাকে উল্টিয়ে আমার বানাতে হলো মাইনাস ভিএ, কিন্তু এটার মান কিন্তু এখনো কত, 5।
তাহলে দুইটাই কি একই পাশে ভেক্টর না? তাহলে কি সামান্তরিক সূত্র বা কষ্ট করা লাগবে? আমরা জানি দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে হয় সরাসরি যোগ করে দেওয়া যায়। তাহলে আমাদের এই যে সি থেকে এতে এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তন হচ্ছে আসলে খুবই সিম্পল, 5 5 একই দিকে, 5 + 5 10 মিটার পার সেকেন্ড। তো আবার একই কথা, শুধু মান বের করলে কিন্তু চলবে না, এবং দুইটার লব্ধি, দুইটা একই দিকে যেহেতু লব্ধি হবে তাদের দিকেই, তাহলে এটা কোন দিকে হবে? দিকটা হবে, এবার অ্যাঙ্গেল বের করার দরকার নেই, দিক হবে VC এর দিকে, দ্যাট ইজ সি বিন্দুতে যে বেগ দিকে সেই বাম দিকেই হবে লব্ধি ভেক্টরের দিক। ভেক্টরের লব্ধির ক্ষেত্রে সামান্তরিক সূত্রের চেয়েও বেশি লাগে যে উপপাদ্যটা, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কখন হয়? যে আমরা দেখছি যে দুইটা ভেক্টর থাকলে অনেক মেথডেই সলভ করা যায়। একটা তো তোমাদেরই দেখালাম যে মেথড 1 ছিল সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করা, অথবা তুমি কোসাইন সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারো। যখন ভেক্টরের সংখ্যা 2 এর চেয়ে বেশি হয়, 3 4 5 হোয়াটএভার, তখন কিন্তু এমন সম্ভব খুবই টাফ যে দুইটা করে তুমি জোড়া পাকাবা, তারপর আরেকবার সামান্তরিক। এটা প্র্যাকটিক্যাল কোনো থিওরেম না। তো এই জন্য আরেকটা সুন্দর উপপাদ্য লম্বাংশ থিওরেম কি বলে দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ লালটা হচ্ছে একটা লব্ধি। কার লব্ধি? এই যে সবুজ দুইটা দেখতে পাচ্ছ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই যে ত্রিভুজ সূত্র দেখো, পি এবং কিউ মিলে লব্ধি হচ্ছে আর। তাহলে আমাদের এই যে লম্বাংশ উপপাদ্য বলে, মুখের কথাটা খুব অদ্ভুত, যে আমাদের উপপাদ্যটা বলে, বাংলায় বললে খুব অদ্ভুত লাগবে, সেটা হচ্ছে কোন একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে তার উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফলের সমান। অদ্ভুত কথা, উপাংশগুলোর উপাংশ। তো কথাটা কেন বলছে একটু খেয়াল করে দেখো, এই ছবির দিকে তাকাও। সেটা হচ্ছে আমাদের হাতে লব্ধি হচ্ছে আর, এই আর লব্ধির দুটো উপাংশ হচ্ছে পি সবুজ যেটা দেখতে পাচ্ছ, আর কিউ। তো আমাদের এই উপপাদ্যটা কি বলে শোনো, যে এই লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ। তো যাদের উপাংশ নির্ণয় করতে ঝামেলা বা অভিক্ষেপ, একই কথা আমরা আপাতত ধরবো। সাপোজ এই যদি হয় একটা লাঠি, তো যখনই আমি বলবো এটার উপাংশ কিংবা এটার অভিক্ষেপ, তখনই মনে মনে ভাববা এই লাঠির দুই মাথায় লম্বভাবে দুইটা টর্চ লাইট ফেলতেছি। তো যদি এখান থেকে আলো ফেলো, তাহলে কি ঘটবে? এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, এই পুরো অংশটা থাকবে ছায়া, রাইট? তো এটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। আর এটাকে যদি দিক সহ বলি, দ্যাট ইজ ভেক্টর আকারে যদি বলি, তাহলে সেটার নামই হবে উপাংশ। তো আশা করি এখন বুঝতে সমস্যা হবে না। এবার আমাদের ছবিটার দিকে তাকাও, আর ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? আর একটা লাঠি, দুই পাশ থেকে আলো ফেললাম, তাহলে উপাংশ হবে এতটুকু, ওকে? আর একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা রাখতে পারবো। তাহলে এবার একটু খেয়াল করবো, পি ভেক্টরটা যেটা অলরেডি আর ভেক্টর উপাংশ, সেই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা এঁকে রাখছি নীল কালি দিয়ে, পি এক্স। দেখো লাঠিটার ছায়া এতটুকু। আবার কিউ আরেকটা উপাংশ, সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ হবে আবার দুইটা, দেখো লাইট ফেলছি, কিউ এক্স। তাহলে আমি যদি জানতে চাই পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ পি এক্স প্লাস কিউ এক্স, এর অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশ। তাহলে আমরা একটা লিখতে পারি পি এক্স ভেক্টর প্লাস কিউ এক্স ভেক্টর। এইটা যেটা দেখো লাল কালিটা কিন্তু অতটুকুই, আর লাল কালিটা কি ছিল? লব্ধি যে ভেক্টর সেটার উপাংশ এক্স অক্ষ বরাবর। তার মানে আমরা বলতে পারি কোন একটা ভেক্টর আর, যেমন এখানে আর, সেটার এক্স অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ আর এক্স, হবে তার উপাংশ মানে পি কিউ, সেই উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। এবং একই কথা প্রযোজ্য কোন ক্ষেত্রে? ওয়াই এর ক্ষেত্রে, ওটা আমি দেখাচ্ছি না। পি ওয়াই প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু হবে আর ওয়াই। তো এখানে খেয়াল রাখার বিষয়, এই যে ছোট ছোট লিখতেছি পি এক্স পি ওয়াই, এই জিনিসগুলো কিন্তু বের করতে অনেকেরই ঝামেলা হয়। এটাই হচ্ছে সেই উপাংশ, কোন একটা ভেক্টরের উপাংশ বের করা। যেমন এই পাশে লেখা কি এক্স, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ। তাই কারো যদি উপাংশ নির্ণয় ঝামেলা হয়, আমি এখন যে কথাটা লিখবো এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবা। কোন ভেক্টরের যে কোনো দিকে উপাংশ, যে কোনো দিকে, যেমন এখানে আমাদের ক্ষেত্রে দিচ্ছে এক্স অক্ষ বরাবর, যে কোনো দিকে উপাংশ হবে মূল ভেক্টর, মানে যেটাকে তুমি ভাঙবা উপাংশে, সেই মূল ভেক্টর ইনটু ওই দিকের মূল ভেক্টর এবং ওই দিক যেটা বের করতে বলবা, ওই দিকের মধ্যবর্তী কোণের, কোণ বলতে আমরা ক্ষুদ্র কোণ বুঝবো, সেই কোণের কোসাইন কজ। এবং আমরা মনে করি এটা সবাই জানো। সাপোজ এটা যদি একটা ভেক্টর হয় পি ভেক্টর, এই দিকের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই দিকে তার উপাংশ হবে মূল ভেক্টর পি ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, দ্যাট ইজ পি কস থিটা, ওকে? কিংবা এমন যদি হয় এই আরেকটা ভেক্টর সাপোজ আর, এইখানে উপাংশ কত হবে যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাহলে মূল ভেক্টর যাকে ভাঙবো ওই দিকে, মূল ভেক্টর ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন, দ্যাট ইজ আর কস বিটা।
সাপোজ এই দিকে বের করতে বললাম, এটা সাপোজ থিটা, তাহলে মূল ভেক্টর এবং এই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন। অবশ্যই অবশ্যই মনে রাখবে আমরা এখানে বলতে লম্ব উপাংশগুলোই কিন্তু বোঝাই, যে কোনো দিক উপাংশ নিয়ে কিন্তু আমরা খুব একটা কাজ করি না। আমরা এখন দেখবো সূত্রটা কিভাবে পরীক্ষার খাতে অ্যাপ্লাই করা যায়। মানে অ্যাপ্লাই করার জন্য রুলটা হচ্ছে এমন, মনে করি f একটা ভেক্টর এবং তার উপাংশ হচ্ছে f1 f2 এবং f3, তার মানে f1 f2 f3 এই তিনটা ভেক্টর লব্ধি করলে আমরা পাবো কি f। তো আমরা সূত্রটা কি শিখলাম, সেই যে মূল ভেক্টরটা f তার x অক্ষ বরাবর উপাংশ, এখন আমরা বলতে পারবো সেটা কেমন। f এর x অক্ষ বরাবর উপাংশ হবে মূল ভেক্টর f, ওই দিকের মধ্যবর্তী কোণ কত, লাল অক্ষরে দেখো থিটা, তাহলে ওই দিকের মধ্যবর্তী কোণের কোসাইন f cos থিটা। আর তার উপাংশগুলো কি কি, f1 f2 f3, তাহলে যে কোনো একটা উপাংশ নিয়ে কাজ করি। f1 এর x অক্ষ বরাবর উপাংশ কত, f1 ওই দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 1, তাহলে f1 cos থিটা 1। f2 এর x অক্ষ বরাবর উপাংশ কত, f2 cos থিটা 2। f3 এর x অক্ষ বরাবর উপাংশ হবে f3 cos থিটা 3। এরকম যদি আরো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এদের সবকটা উপাংশের x অক্ষ বরাবর উপাংশের যোগফল হবে কার সমান, লব্ধির x অক্ষ বরাবর উপাংশ। তাই f cos থিটা হবে প্রত্যেকটার ওই দিকের cos থিটার সমষ্টি। তাহলে একই কথা, এটা গেল x অক্ষ বরাবর, y অক্ষের দিকে কি হবে, জাস্ট রুলটা হচ্ছে যতগুলো এতক্ষণ cos লিখেছো সেগুলোকে রিপ্লেস করে দিবে sin দিয়ে। যত, আর তাহলে কষ্ট করতে হবে না পরীক্ষার হলে, যতগুলো খুব অ্যাঙ্গেলগুলো খুব সতর্কভাবে নির্ণয় করতে হবে। মানে অনেকেই ভাবতে পারো যেহেতু cos নিচ্ছি, cos এর ক্ষেত্রে তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল এটা কোনো ম্যাটার করে না, যেমন cos থিটাও যে কথা মাইনাস থিটাও কিন্তু কি একই কথা। কিন্তু এটা দেখলে কিন্তু সবাই ভুলটা করবা যে cos এর ক্ষেত্রে একই কথা, sin এর ক্ষেত্রে কিন্তু একই কথা না। sin মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা, তার মানে cos এর ক্ষেত্রে তুমি হয়তো একটা মাইনাস আসলো তুমি ওটা কনসিডার করলা না, মাইনাস 120 ডিগ্রির জায়গায় তুমি লিখে দিলে প্লাস 120 ডিগ্রি, cos এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। কিন্তু যখন তুমি cos কে sin দিয়ে রিপ্লেস করতে যাবা তখন ওই মাইনাস না দেওয়ার কারণে অ্যান্সার একটা মাইনাস আসা উচিত ছিল, সেটা কিন্তু আর আসবে না। ঠিক আছে, তো এটার জন্য বারবার বলতেছি, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নাও ওটা কিন্তু পজিটিভ দিবা, ক্লকওয়াইজ দিলে নেগেটিভ দিবা, সেই নেগেটিভ কিন্তু আবার সরাই দিবা না, ওটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে। তবে সাইনের ক্ষেত্রে কি আসবে, y অক্ষ বরাবর উপাংশ হবে f, সব cos এর জায়গায় sin লিখে দেবো, তাহলে এখানে আসবে f1 sin theta 1 প্লাস f2 sin theta 2 প্লাস f3 sin theta 3, এই সবকটার যোগফল হবে f sin theta সমান। তো আমরা এইমাত্র এই জিনিসটা দেখতে পেলাম যে লব্ধির x অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর x অক্ষ বরাবর উপাংশের যোগফল, আবার লব্ধির y অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর y অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। তো এরপর কি কাজ আমাদের, এরপর কাজ হবে এই যে 1 নাম্বার যেটা সমীকরণ দেখতে পাচ্ছ আর 2 নাম্বার, তো ত্রিকোণমিতিতে আমরা প্রচুর করছি, এরকম সিচুয়েশন আসলে কি করি, স্কয়ার করে যোগ করে দিই, যোগ করলে কি হবে, এখানে আসবে f স্কয়ার cos স্কয়ার থিটা, নিচে আসবে f স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে আলটিমেটলি থাকবে কি, আলটিমেটলি থাকবে হচ্ছে f স্কয়ার, আর f স্কয়ার পেলে কিন্তু আমরা f পেয়ে যাচ্ছি। তার মানে আমরা যদি স্কয়ার করে যোগ করি তাহলে আসলে কি পাবো, লব্ধির মান। ডান পক্ষে কিন্তু ওগুলো খেয়াল রাখবা, ডান পক্ষে কিন্তু এই সব কিছুর স্কয়ার নিচের সব কিছুর স্কয়ারের যোগফল, তাহলে এখানে কিছু একটা পাবা, তারপর এখান থেকে সলভ করে f। তার মানে এই মেথডে আমরা কি পাচ্ছি, লব্ধির মান নির্ণয় করতে পারলাম। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে দিক নির্ণয় করা। তো দিক নির্ণয় করাও কোয়াইট সিম্পল, এখানে আছে f sin থিটা, উপরে আছে f cos থিটা, তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছো, f কাটা যাবে, থাকবে sin বাই কোসাইন দ্যাট ইজ tan থিটা, আর ডান পাশে কিছু একটা থাকবে এই যে 2 নাম্বারে যা যা আছে ডিভাইডেড বাই 1 নাম্বারে যা যা আছে, সলভ করে কিছু একটা মান পাবা, এটা সলভ করে tan ইনভার্স করে, ওকে, তাহলে এখান থেকে দিকও পাওয়া যাচ্ছে, তাহলে লব্ধির মানও পাচ্ছি আমরা, দিকও পাচ্ছি, ফলাফল লব্ধিটা পাচ্ছি। তবে অনেকের কাছে মনে হচ্ছে লম্বাংশ উপপাদ্যটা ভর্তির সময় কাজে লাগে, এর আগে কখনো খেয়াল করি নাই বা দেখি নাই। আসলে লম্বাংশ উপপাদ্যটাই তোমরা সবার আগে শিখছো, মানে যতগুলো থিওরেম শিখছো সামান্তরিক সূত্র বলো আর যাই বলো তারও আগে থেকে তোমরা লম্বাংশ সূত্রটা পারো। যাদের বিশ্বাস হয় না তার একটু এই উদাহরণটা খেয়াল করো, যে এত সিম্পল একটা এক্সাম্পল আমরা কেন অ্যাডমিশন কোচিং এর মতো জিনিসটা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবা। প্রায় এরকম অঙ্ক থাকে, পি একটা ভেক্টর যার মান দেওয়া আছে এরকম টুয়াইস আই প্লাস থ্রাইস জে, আই জে তো মনে আছে নিশ্চয়ই, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কিউ ভেক্টরকে লেখা যায় সাপোজ এরকম দেওয়া আছে 4i প্লাস 2j, এরপর কোয়েশ্চেন করলো তাহলে বের করো তো পি প্লাস কিউ কত। তো আমাদের এতক্ষণে জানা নলেজ অনুসারে কি বলতে পারি, পি প্লাস কিউ আসলে কি, লব্ধি। কিন্তু তোমাদের কারোই কিন্তু কোনো সমস্যা হয় নাই এই অঙ্কটা করতে, সিম্পলি এটা যদি 2 3 4 2 হয়, কি করছো এখানে 6i 4 আর 2 6, এখানে কি করছি 3 আর 2 5। আচ্ছা খেয়াল করে দেখছো তোমরা আসলে কি করছো, তোমরা যেটা করছো সেটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। কিভাবে দেখো, পি প্লাস কিউ হচ্ছে লব্ধি আর
তাহলে আর এর উপাংশ কারা? পি আর কিউ। আচ্ছা, পি আর কিউ কে কি ফর্মে লেখা খেয়াল করে দেখছো কেউ? আই ফর্মে লেখা, জে ফর্মে লেখা। আই কি ছিল? এক্স অক্ষ বরাবর উপাংশ। জে কি ছিল? ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে তোমরা যখনই লব্ধি বের করতে গেছো তখন খেয়াল করো লব্ধিটাও কি ফর্মে আসছে? এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবং আমরা মাত্রই বললাম লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, দ্যাট ইজ 6i। সেটা আসলে কার থেকে নিয়ে আসছো? এই লব্ধির যে উপাংশগুলো ছিল পি আর কিউ, এই যে 2 আর 4, এই দুটো যোগফলই কিন্তু 6। তার মানে এক কথা এখন বলতে পারি লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে তার উপাংশের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি। একই কথা প্রযোজ্য ওয়াই অক্ষের ক্ষেত্রেও। এই সিম্পল কথাটাই আমরা বেশ এলাবোরেট করে দেখালাম। তো এবার আমাদের আরেকটা প্রবলেম, আমরা এতক্ষণ লম্বাংশ উপপাদ্য নিয়ে কথা বলেছি, তো আমরা এখন দেখবো যে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়। তো আমাদের কোয়েশ্চেনটা দেওয়া আছে এমন, দেখবা যে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, এরকম 5টা বল একটা এই যে হেক্সাগন দেখতে পাচ্ছ, রেগুলার হেক্সাগন বা সুষম ষড়ভুজ, তার মানে এই প্রত্যেকটা বাহু সমান, এই অ্যাঙ্গেলগুলা সব সমান। তো এরকম একটা সুষম ষড়ভুজ আছে, সেই ষড়ভুজটার প্রত্যেক কর্ণগুলো বরাবর দেখতে পাচ্ছি কি এরকম 5টা বল কাজ করতেছে। তো 5টা বল অবভিয়াসলি 2টা বলের চেয়ে অনেক বেশি। তো এখন কি আমরা সেই সামান্তরিক সূত্র দিয়ে অঙ্ক করব? না, আমরা এতক্ষণ ধরে এত কথা বলেছি শুধুমাত্র এই কথাটা বলার জন্য, যেরকম যদি মাল্টিপল ফোর্স থাকে বা ভেক্টর থাকে তাদের লব্ধির ক্ষেত্রে সবচেয়ে সুন্দর থিওরি হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো থিওরিটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এটা সলভ করতে গিয়ে আমরা বুঝবো। কোয়েশ্চেনটা কোয়াইট সিম্পল, 5টা বল দেওয়া আছে, এই বলের লব্ধির মান কত, লব্ধির দিক কত। ওকে, তা আমরা এখন প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। এই টাইপের যত প্রবলেম সব একই মেথডে সলভ করব। সেটা কি? আমরা আন্দাজে ধরে নেব লব্ধি এই দিকে, আর যেটা এই অক্ষ বরাবর এইটাকে আমরা ধরবো এক্স অক্ষ। সেই লব্ধি আর এক্স অক্ষের সঙ্গে আমরা ধরবো কত কোণ তৈরি করছে? থিটা। তাহলে বলে ফেলো তো, আর ভেক্টর বা লব্ধি ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে মূল ভেক্টর এবং ওই দিকের মধ্যবর্তী কোণের কস। তাহলে সেটা কত দাঁড়ালো? আর কস থিটা। এটা হবে লম্বাংশ উপপাদ্য অনুসারে, এটা যতগুলো ভেক্টর দ্বারা গঠিত, কি কি দ্বারা গঠিত? 1 2 3 4 5 নিউটন, এই ভেক্টরগুলো দ্বারা গঠিত, তাদের সবারই এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর সমষ্টি। তো এক্স অক্ষ বরাবর তাদের সবার যদি উপাংশ চাই তাহলে অবশ্যই সবাই এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা অবশ্যই আমাদের জানতে হবে। আর সেটা জানাও কোয়াইট সিম্পল, যেহেতু আমরা এটাকে বলে দিছি সুষম ষড়ভুজ, যেহেতু আমরা এটাকে সুষম ষড়ভুজ বলছি, তাহলে একটু খেয়াল করে দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু খুবই সিম্পল। সেটা হচ্ছে এরকম সুষম যদি বলে দেয় তাহলে তোমার ষড়ভুজ অষ্টভুজ নিয়ে আর কোনো সমস্যা নেই। এরকম এন গণ বললাম, এন গণ মানে হচ্ছে এন ভুজ। এটা যদি এরকম নিয়মিত বা সবকটা সমান বাহু হয় তাহলে মনে রাখবা তাদের মোট কোণের সমষ্টি আর কি। এটা বলতে কি বোঝাচ্ছি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি। ওকে, সেই রকম মোট কোণ হবে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। এই সূত্রটা সবাই মনে রাখবো আমরা, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। অন্য কথায় বললে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রিজ। তাহলে বলো তো আমাদের এই ক্ষেত্রে কত হবে? সুষম ষড়ভুজ, তার মানে ভুজের সংখ্যা হচ্ছে 6টা, 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রিজ। তাহলে কত থাকলো? 2 ইন্টু 4 ইন্টু 90। তাহলে 4 নং 36 দুগুণে 72, 720 ডিগ্রি। তাহলে বলতে পারো এক একটা অ্যাঙ্গেল কত? এক একটা অ্যাঙ্গেল হবে 720 ডিগ্রি ডিভাইডেড বাই 6, কারণ মোট অ্যাঙ্গেল 6টা, তাহলে এক একটা অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। তাহলে আমরা কোয়াইট সিম্পল যে এরকম যদি একটা ষড়ভুজ থাকে সুষম, সেটা টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 720 আর এই এক একটা অ্যাঙ্গেল হচ্ছে 120, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। তাহলে বলো দেখি এই অ্যাঙ্গেলটা কত? 120 এর অর্ধেক 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রির অর্ধেক, দ্যাট ইজ 30 ডিগ্রি। আচ্ছা বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। তারপরে আমরা আসলে সব অ্যাঙ্গেলই এখান থেকে বলতে পারবো। তাহলে আমরা দেখলাম লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল। তাহলে উপাংশগুলো কি কি? 1 নিউটন। সেই উপাংশগুলো নিলেই চলবে না, সেই উপাংশগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে 1 নিউটনের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? দেখো 1 নিউটন আসেই এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা বলতে পারি 1 cos 0 ডিগ্রি মূল ভেক্টর, আর যে দিকে বের করতে বলছি সেই দিকের মধ্যবর্তী কোণে cos। তাহলে যে দিকে আছে অলরেডি ওই দিকেই বের করতে বলছি, মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে একইভাবে এবার 2 নিউটন বলতে পারবো অবশ্যই। 2 নিউটনের সঙ্গে কত করছে? একটু আগের ছবিতে আমরা দেখাইছি, সেটা 30 ডিগ্রি। সো 2 কোসাইন 30 প্লাস আরো 30, তাহলে 3 কোসাইন 60 প্লাস আরো 30, তো 60 এর 30 কত হবে? 4 কোসাইন 90 প্লাস 5 কোসাইন
90 আর 30 120, ব্যাস হয়ে গেল। লব্ধির x অক্ষ বরাবর উপাংশ, উপাংশগুলো যেগুলো আছে 1 2 3 4 5 সেগুলোর x অক্ষ বরাবর উপাংশের যোগফল। এই একই কথা আবার কার ক্ষেত্রে প্রযোজ্য? y অক্ষের ক্ষেত্রে। তাহলে আমরা কি আবার কষ্ট করব y অক্ষের দিকে কত অ্যাঙ্গেল করে? আর কষ্ট না, যেহেতু আমরা এটা বুঝে করছি, সব কয়টা cos কে এখন ধরে ধরে আমরা sin বানিয়ে দেব। cos কনভার্টেড টু sin, তাহলে এখানে r cos θ এর জায়গায় sin 1 cos 0 সেখানে হবে sin 0, 2 cos 30 জায়গায় sin 30 এবং এভাবে ব্লা ব্লা, 3 sin 60 প্লাস 4 sin 90 প্লাস 5 sin 120। তো ক্যালকুলেটরে সলভ করে অবশ্যই একটা মান পাবা, ডান পাশে একটা পাবা। তাহলে আমাদের এরপরে ডিউটি কি? দুইটা স্কয়ার করে যোগ করা। তাহলে বাম পাশে পাবা r স্কয়ার, ডান পাশে কিছু একটা মান পাবা। তাহলে এখান থেকে সলভ করে r বের করে ফেলবো। তাহলে আমরা r এর মান পেলাম, মানে লব্ধির মান। আর দিক কি বলছি? এই দুটোকে ভাগ করো। তাহলে ভাগ করলে কি দাঁড়াবে? r sin θ ডিভাইডেড বাই r cosine θ, দ্যাট ইজ tan θ। তার মানে থিটা পেয়ে যাচ্ছ, এটাই হচ্ছে দিক ফিজিক্সের ভাষায়। ওকে, তাহলে tan θ সমান ওখানে যা আসবে, উপরে একটা মান আসবে, নিচে একটা মান আসবে, এবং সেটা সলভ করলে থিটাটাও পেয়ে যাবো। দ্যাট ইজ আমরা এখন পেলাম দিক। তাহলে মান আর দিক, দ্যাট ইজ আমরা লব্ধি পেয়ে গেছি। তো আমরা এক নজরে এখন ভেক্টরের বাকি থিওরেমগুলো একটু জেনে নেই, এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখাবো। তো আমরা অলরেডি ভেক্টরের গুণের ক্ষেত্রে কি জানলাম, যে দুটো ভেক্টর যদি এমন হয় a আর b এবং তাদের মধ্যবর্তী কোণ, অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছো ক্ষুদ্র কোণ এবং মধ্যবর্তী কোণ বলতে আমরা কি বুঝবো? দুইটা পা একই জায়গায়। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা ডটকে ডিফাইন করছি এভাবে, a ভেক্টর আর b ভেক্টর ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট বলে অনেক সময়, সেটা হবে a ভেক্টরের মান, b ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। এবং এটা একটা স্কেলার রাশি দেখতে পাচ্ছি আমরা, এবং এটার একটা বেস্ট এক্সাম্পল তোমরা জানো, বল আর সরণের ডট প্রোডাক্ট করলে কাজ আসে, যেটা একটা স্কেলার রাশি। একইভাবে a আর b কে যদি ক্রস করি, তাহলে সেটা একটা ভেক্টর প্রোডাক্ট আসবে এবং আউটপুট আসবে a ভেক্টর মান, b ভেক্টর মান, মধ্যবর্তী কোণের সাইন। কিন্তু একটু তো স্কেলার গেল, মান গেল, একটা ডিরেকশন লাগবে। তো ডিরেকশনটা বেস্ট অপশন দেখানোর তোমরা একটু পার্সপেক্টিভ যদি বুঝতে পারো, এটা একটা কাগজ এবং এই কাগজটা বোর্ডের সাথে এভাবে ভার্টিক্যালি রাখা, আমার হাত যে তলে, ঠিক আছে? তো সেই কাগজের উপর আমরা ছবিগুলো আঁকা, এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, ওটা কিন্তু ওই কাগজটা রাখা। ওকে, দেখলে আশা করি বুঝবা। এই কাগজের মধ্যে এরকম ফ্ল্যাট ভাবে শুয়ে আছে। তাহলে এ আর বি যদি এমন দুটা ভেক্টর হয়, তাহলে তাদের ক্রস ভেক্টর হবে কাগজ থেকে বাইরে এবং ওই দুই তলের সাথে লম্ব, ওরা যে তলটায় আছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারতেছো ছবিটা দেখে। এই যে আমার হাতের উপর দুটো ভেক্টর আছে এ আর বি, আর তাদের ক্রস প্রোডাক্ট হবে আমার হাতের সাথে লম্ব। তো সেই লম্ব দিকে আমরা একটা একক ভেক্টর কল্পনা করলাম, কারণ একক ভেক্টরের কাজই হচ্ছে দিক নির্দেশ করা। তাই এটা দিক নির্দেশ করতেছে কোন দিকে? আমরা মনে রাখবো এটার দিকটা হচ্ছে এ এবং বি। এই ভেক্টরটা যে তলে আছে, সমতল যে তলে আছে তার সাথে লম্ব দিকে। এখন লম্ব দিকে তো উপরে হতে পারে, নিচে হতে পারে। সেটা কিভাবে ডিফাইন করবা? সে অনেকেরই ঝামেলা হয়, তো আমরা ম্যাগনেটিক্স যখন আবার পড়াবো তখন আবার খুব ক্লিয়ার করে দেবো বায়োট-সাভার্টের সূত্রগুলোর সময়। কিন্তু আপাতত জেনে রাখো, এটাকে আমরা রুল বলবো ডান হাতি রুল, এবং এই রুলটাই আমার দেখা মতো বেস্ট। স্ক্রু রুল বলি, অনেক অনেক রুল আছে, কিন্তু ডান হাতের রুলটা একটু ফলো করার চেষ্টা করবা। রুলটা কি আমি লিখে দিচ্ছি, তোমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ ডান হাতের রুলটা, যে প্রথম ভেক্টরের দিকে ডান হাত রেখে, দিকে দিকে বলতে আমরা ভেক্টরে বুঝবো দিকে বা সমান্তরালে। তো প্রথম ভেক্টরের দিকে ডান হাত রেখে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাতে হবে, এবং বুড়ো আঙ্গুলের দিকই হবে ক্রস গুণফলের দিক। তো আমরা একটা দেখাচ্ছি। আমি যদি বলি তোমাদের এ ক্রস বি নির্ণয় করো, এ ক্রস বি, তাহলে সূত্রটার দিকে তাকো, প্রথম ভেক্টর। তাহলে আমাদের এখানে এ হচ্ছে প্রথম ভেক্টর, সেই প্রথম ভেক্টরের দিকে ডান হাত রাখতে হবে। দেখো কোয়েশ্চেন হচ্ছে আমি ডান হাতে রাখছি, ডান হাতের এই আঙ্গুলগুলা। তো ডান হাত তো অনেকভাবে রাখা যায়, এভাবে রাখা যায়, এভাবে রাখা যায়। তো আমি ডান হাত কিভাবে রাখবো? এভাবে রাখলেও কিন্তু এ ভেক্টরের দিকেই, এভাবে রাখলেও কিন্তু এ ভেক্টরের দিকেই। কিন্তু খেয়াল রাখতে হবে এমন ভাবে হাত রাখতে হবে যাতে দ্বিতীয় ভেক্টরের দিকে মুঠা পাকানো যায় ছোট কোণে। যদি এভাবে রাখি তাহলে দেখো দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সেটার দিকে মুঠা পাকাতে পারি, এই যে হাত মুঠা পাকাতে। তাহলে বুড়ো আঙ্গুল যে দিকে উঠে আসবে সেদিকটাই হবে ক্রস ভেক্টরের দিক, এ ক্রস বি এর দিক। তাহলে কোন দিকে দাঁড়াচ্ছে? বোর্ড থেকে বাইরের দিকে, তোমাদের দিকে। কিন্তু আমি যদি এভাবে রাখতাম, কিন্তু মুঠা পাকালে কিন্তু বি এর দিকে যেতে পারতাম না। খেয়াল করে দেখো, বি ওই দিকে পারতাম না। আমি যদি এভাবে রাখতাম, সেটাও কিন্তু এ ভেক্টরের দিকেই, চার আঙ্গুল। এখানে কিন্তু ডান হাত না, ডান হাতের চার আঙ্গুল মনে রাখবো, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে।
তাহলে এই যে 4 আঙ্গুল ডান হাতের রাখলাম আমরা, সেটা দিয়ে যদি এভাবে রাখতাম, এভাবে না রেখে, তাহলে দেখো তখন কিন্তু হাত ঘুরাইতে হতো আমার বিশাল অ্যাঙ্গেলে। এই যে এ থেকে ঘুরে ফুল ঘুরে বি এর দিকে, কিন্তু আমি বলছি না, এদের মধ্যে কোনটা নিতে হবে? ক্ষুদ্রতর কোণ। তাহলে আমি যদি এভাবে হাত রাখি আমার বৃহত্তর কোণ ঘুরে আসতে হবে, আর যদি উপরের দিকে রাখি ক্ষুদ্রতর কোণেই ঘুরতে পারলাম। তাহলে এই বুড়ো আঙ্গুলের দিকে হবে ক্রস ভেক্টর দিক। এবং এটাকে কিভাবে দেখায়? খুবই সিম্পল একটা ওয়ে আছে, খেয়াল করে দেখো। এটা একটা তীর, তো তীরের মাথা যদি তোমার চোখের সামনে আসতে থাকে, তাহলে তুমি কি দেখতে পাবা? সিম্পলি একটা বিন্দু না? তাহলে দেখো এই যে আমার বুড়ো আঙ্গুলটা তোমাদের দিকে তীরের মতো চলে আসতেছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা বিন্দু। তাই আমি এইখানে একটা গোল্লা চিহ্ন দিয়ে মাঝখানে বিন্দু এঁকে দিছি, তার অর্থ হচ্ছে ক্রস ভেক্টরটা তোমাদের দিকে। কিন্তু আমি যদি বলতাম বি ক্রস এ, তখন প্রথম ভেক্টর কোনটা? বি ভেক্টর। তো বি ভেক্টরের দিকে তো আমি এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি, এভাবে হাত রাখতে পারি। কোনটা রাখবো? যথারীতি যেভাবে হাত রাখলে ক্ষুদ্র কোণে মুঠা পাকানো যায়। দেখো এই ক্ষুদ্রতর কোণে মুঠা পাকাইছি, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কিন্তু বোর্ড বরাবর ঠেলে ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাই? একটা তীরের পেছনে এরকম পাখা থাকে, ফেদার্স, তো ওইটার দিকে যদি তাকাই তাহলে তোমরা দেখতে পাবা যে এই পাশে যদি তাকানো হয় তাহলে তোমরা পেছন ভাগটা দেখতে পাবে, এবং ওইটা ফেদারটা জাস্ট একটা ক্রসের মতো দেখাবে। তাই দেখো বি ক্রস এ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই ভেতর বলে আমরা তীর চিহ্নের মানে তীরের পেছন ভাগটা দেখাই ক্রস দিয়ে। ওকে, মনে থাকবে? তো খুবই সুন্দর আরেকটা প্রবলেম দেখো, যে এ আর বি দুইটা ভেক্টর আছে, সেই ভেক্টরের লব্ধি মানে এ প্লাস বি, সেই লব্ধিটা আর ডট প্রোডাক্ট দুইটার মানে হচ্ছে এ, মানে এ ডট বি এর মানও আসবে এ প্লাস বি ভেক্টর যদি করো সেটার মানও আসবে এ। তো আমাদের দেখাতে হবে যদি এ ভেক্টরটাকে ডাবল করা হয়, দ্যাট ইজ 2a, তাহলে সেইটা আর নতুন যে লব্ধিটা হবে, কারণ আগে ছিল a প্লাস বি, এখন হবে 2a প্লাস বি, সেই লব্ধিটা বি ভেক্টরের সাথে হবে লম্ব। তো কোয়াইট সিম্পল, যদিও একটু দেখো ডিফারেন্ট, অ্যাপ্রোচটা খুব ডিফারেন্ট। প্রশ্ন মতে কি দেওয়া আছে? এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি তো আমরা জানি এ প্লাস বি ভেক্টর, তাদের মান, হ্যাঁ এটাই হচ্ছে এ, এবং ডট প্রোডাক্ট উভয়ের মানে হচ্ছে এ। তাহলে একটু খেয়াল করে দেখো, ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, যে আমরা জানি উভয় পাশকে স্কোয়ার করতে পারি, তো স্কোয়ার করা মানে কি? একই জিনিস দিয়ে গুণ করা। তো ডটের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা স্কোয়ার করবো এটার মানে হচ্ছে একই জিনিস বা একই ভেক্টর দিয়ে ডট করা। যেমন দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, এর মানে কি? এ বি কস থিটা, সে বি এর মানও এ, আর যেহেতু একই ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তার মানে দেখো এ স্কোয়ার কস 0 ভ্যালু 1, দ্যাট ইজ এ স্কোয়ার। তার মানে স্কোয়ার করার অর্থ হচ্ছে আসলে সেম জিনিস দিয়ে ডট করা ভেক্টরকে। তা আমরা উভয় পাশকে যদি স্কোয়ার করি এ প্লাস বি, এটা যে কথা হবে এটাও কিন্তু একই কথা, যে ভেক্টর ফর্মে যদি লিখি এ প্লাস বি একই জিনিসকে তার এই একই জিনিস দিয়ে যদি ডট করে দিই, ডটগুলো কিন্তু খুব স্পষ্ট করে দিবা। আর এ স্কোয়ারকে লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে দেখো আমরা এরকম বন্টন সূত্র অনুসারে লিখতে পারি এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, ডান পাশে আছে এ ডট এ। তো এখন খেয়াল করে দেখো এ ডট এ আর এ ডট এ কাটা, এবং আমরা এটাও জানি ডট প্রোডাক্ট কিন্তু বিনিময় সূত্র মানে এ ডট বি যে কথা এ বি কস থিটা, এটা বি ডট এও একই কথা পি এ কস থিটা, স্কেলার মান, কোনো পার্থক্য নেই। তাহলে এ ডট বি বি ডট এ আমরা একবারে লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট বি, বি ডট এ লেখার দরকার নেই, প্লাস বি ডট বি আছে অলরেডি, ডান পাশে হচ্ছে 0। তো দেখো আমরা এ ডট বি দুইবার, তাহলে আমরা একবারে লিখতে পারি 2 এ ডট বি প্লাস বি ডট বি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কমন নিতে পারি কি? 2a প্লাস বি ডট বি সমান 0। তো এই দুইটা ভেক্টরের মধ্যে কোনোটাই তো 0 না, নন জিরো একটা ভেক্টর, তাহলে বি কিন্তু 0 ধরবো না, বি ভেক্টরের মান 0 না। তো এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই কে 0? অবশ্যই 2a প্লাস বি, এটাও 0 না, কারণ দুইটা নন জিরো জিনিস, তাদের যোগফল 0 হয়ে যাচ্ছে। তাহলে 2a প্লাস বি ডট বি ইকুয়াল টু 0, দুইটা জিনিসের ডট প্রোডাক্ট কখন 0 হয়? মনে আছে কারো যে ডট 0 হয়? এটাকে আমরা শর্টে মনে রাখি, দুইটা জিনিসের ডট যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব। এবং এটা মনে রাখবে এভাবে, আমাদের সবাই বলতো লম্বট, মানে দুইটা জিনিসের ডট যদি 0 হয় দুইটা ভেক্টরের, ওই ভেক্টর দুইটা পরস্পর লম্ব। আর দুইটার যদি ক্রস 0 হয় তাহলে এদের পরস্পর সমান্তরাল, আশা করি আমরা সবাই জানি। তাহলে দেখো এই একটা ভেক্টর, কারণ দুইটা ভেক্টর যোগফল একটা ভেক্টর, নাম দিলাম সাপোজ সি, আর আরেকটা ভেক্টর বি, তাদের ডট 0, তাহলে আমি কি বলতে পারি? এই ভেক্টরটা আর বি ভেক্টরটা পরস্পর লম্ব। আমরা কিন্তু কোয়েশ্চেনও তাই বলছি, যদি এ কে 2 গুণ করা হয়
তাকে দেখো এখানে a কে 2 গুণ করা হয়েছে 2a, এবং আগে ছিল a আর b, লব্ধি ছিল a প্লাস b, আর এখন 2a আর b দ্যাট ইজ লব্ধি হবে 2a প্লাস b। তার মানে এখন যদি ডাবল করা হয় এবং লব্ধি নেওয়া হয়, সেই লব্ধি হবে b ভেক্টরের সাথে লম্ব, এবং আমরা তাই পাচ্ছি এই লব্ধি হবে b ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে শূন্য, তার মানে তারা পরস্পর লম্ব। ওয়েল, এবার ক্রস প্রোডাক্টের একটা সুন্দর এক্সাম্পল দেখো, যে এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর 6i, এই দুটো ভেক্টর একটা ত্রিভুজের দুটো বাহু নির্দেশ করে। ওকে, তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, সেই ত্রিভুজের দুইটা বাহু গেল, থার্ড বাহু কত, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা সবাই জানি, যে অবশ্যই জানার কথা, যে এটা যদি একটা সামান্তরিক হয় যাদের সন্নিহিত দুইটা বাহু a আর b ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে মানে এবং দিকে, তাহলে সেই সামান্তরিকের ক্রস প্রোডাক্ট থেকে সাপোজ এরকম আমরা জানি a ক্রস b অলরেডি কত জানি, a b sin থিটা, সাথে একটা একক ভেক্টর আছে, তা আমি উভয় পাশে মান নিলাম যাতে ভেক্টরটা না থাকে। তো খেয়াল করে দেখো a b sin থিটাকে কিভাবে লেখা যায়, a into b sin থিটা। মজার ব্যাপার হচ্ছে b sin থিটা কিন্তু এই সামান্তরিকের উচ্চতা, এটা যদি থিটা হয় এটা হচ্ছে b sin থিটা, তোমরা উপাংশ ভেঙে দেখতে পারো। তাহলে দেখো ভূমি ইনটু উচ্চতা, a b sin থিটা, ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমি ইনটু উচ্চতা করলে আমরা আসলে কি পাই, সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল যদি a ক্রস b এর মানটা হয়, তাহলে দেখো একটা সামান্তরিককে আমরা কর্ণ দ্বারা এরকম দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করতে পারি, তাহলে a আর b সন্নিহিত বাহুওয়ালা ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ a ক্রস b। খুবই কমন সেন্স, কারণ দুইটা ত্রিভুজ মিলে এই সামান্তরিকটা গঠিত হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু মাইন্ডেড, a ভেক্টর আর b ভেক্টর অবশ্যই তাহলে কি হতে হবে, সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু হলে কিন্তু চলবে না, দুইটা ভেক্টর সেম না। তাহলে দেখো এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের ক্ষেত্রেও তাই, দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ একে নাম দিবা a, একে নাম দিবা b, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। সাপোজ আমরা এই সামান্তরিকটা মুছে একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, এই একটা a ভেক্টর যেটার মানে দেওয়া আছে সাপোজ 2i 2j 4k, আর ওই যে b ভেক্টর ওটাকে দেওয়া আছে সাপোজ 6i, তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ a ক্রস b। তাহলে আমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে a ক্রস b এটা বের করতে হবে। তো কোয়াইট সিম্পল, আমরা জানি a ক্রস b কিভাবে লিখি, আমরা a ক্রস b মানে নির্ণয় করে একটা নির্ণায়ক দিয়ে, সেটা কিরকম, i j k, তারপরে প্রথম ভেক্টর 2 2 4, আর দ্বিতীয় হচ্ছে 6, আর যেহেতু j নাই k নাই তাহলে কি হবে, 0। তারপর কি করতেছিলাম আমরা, i নেব, i নিলে রো কলাম বাদ, 2 into 0 4 into 0, মাঝখানে মাইনাস, তারপর মাইনাস j 2 into 0 মাইনাস 6 into 4, এরপর কি করতাম প্লাস k, তারপর কি 2 into 0 মাইনাস 2 into 6, তাহলে আলটিমেটলি থাকলো কত, i বাদ, এখানে হচ্ছে মাইনাস 24, মাইনাস মাইনাসে প্লাস 24j, আর ওখানে মাইনাস 12k। তাহলে আমাদের দরকার কিন্তু a ক্রস b না, a ক্রস b এর মান। তাহলে একটা ভেক্টরের মান তো আমরা কোয়াইট ইজিলি বের করতে পারি, a ক্রস b এটার মান হবে রুট ওভার 24 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। তো মান বের করতে পারবা, তার সঙ্গে হাত দিয়ে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, তৃতীয় বাহু কত। ধরলাম তৃতীয় বাহুটা সি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে, তাহলে দেখো এ ভেক্টর, তারপরে হচ্ছে সি ভেক্টর, তারপর হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা যদি ত্রিভুজের সেই যে সামান্তরিকের বদলে যে ত্রিভুজ সূত্র ছিল ভেক্টরের ক্ষেত্রে, তাহলে সেটা কি বলে, পরপর দুইটা কারা কারা, এ আর সি, তাদের লব্ধি হবে অপোজিট ক্রমে বি। এই যে দেখো এ আর সি মিলে হচ্ছে বি হবে, তার মানে বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর। কিন্তু আমার তো তৃতীয় বাহু হচ্ছে সি, আমাকে বের করতে হবে তাহলে সি, অর্থাৎ সি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর কত, 6i মাইনাস এ ভেক্টর কত, 2i প্লাস 2j প্লাস 4k। তারপর তো কোয়াইট সিম্পল, 6 থেকে 2 গেলে কত, 4i মাইনাস 2j মাইনাস 4k। তাহলে এই হচ্ছে তোমার তৃতীয় বাহু। যদি তৃতীয় বাহুর মান চায়, মান তো ইজিলি বের করতে পারবো, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার দেখো থার্ড কোয়েশ্চেন, ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে। তো আশা করি বুঝে গেছো, ত্রিভুজের তল এ আর বি দ্বারা গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের সাথে লম্ব তলে কোনটা থাকে, ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা তো সেটা বের করেই ফেলছি, এ ক্রস বি। ওকে, সেই দিকে কি বের করতে বলছে, ভেক্টর না, একক ভেক্টর। আমরা বের করছি একটা ভেক্টর এ ক্রস বি, সেটা ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে, তোমাদের দিকে। তাহলে সেই দিকে একটা একক ভেক্টর কি হবে, খুবই সিম্পল, একক ভেক্টর আসলে কিছুই না, যে ভেক্টর পাইছো তার দিকেই যদি একক ভেক্টর বের করতে হয়, তাহলে ওই ভেক্টরটাকে, এই যে ভেক্টর এ ক্রস বি, সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা। আগে ভেক্টরের মান যদি 6 থাকে, তাকে তার মান দিয়ে ভাগ করলে 1 থাকবে। তাহলে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, এ ক্রস বি।
এ ক্রস বি এর মান তো একটু আগেই তোমরা বের করে দেখছিলে, ওই যে √24² যোগ 12²। এটা সলভ করলে যা আসবে সেটাই হচ্ছে একটা একক ভেক্টর। কিন্তু মাইডিট এখানে একটা চাইছে বলে আমরা এখানে একটা দেখালাম, কিন্তু ভেক্টর কিন্তু দুই দিকেই হতে পারে। এ ক্রস বি তোমাদের দিকে, বি ক্রসে বোর্ড থেকে ভেতরের দিকে। তাই কেউ যদি অ্যান্সার দেয় বি ক্রসে ডিভাইডেড বাই মডুলাস অফ বি ক্রসে, তারটাও কিন্তু হবে। এই জন্য জেনারেলি আমরা এটার অ্যান্সার দেখাই প্লাস মাইনাস, মানে দুইটা অ্যান্সার পসিবল, এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস এ ক্রস বি। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? এ ক্রস বি হলে তোমাদের দিকে, আর মাইনাস এ ক্রস বি হচ্ছে বি ক্রসে।